প্র্যাগম্যাটিক কিছু দিবে না। ফর এক্সাম্পল, যদি অনলাইন ক্লাসের এতই মানে সিগনিফিকেন্স থাকতো, মানে এইটা এটা জিনিসটা হচ্ছে যে ঠেকায় পুড়ে করা বা মন্দের ভাগ এরকম আর কি। বাট জিনিসটা যদি সিগনিফিকেন্স থাকতো তাহলে কিন্তু ওই যে ভিসা অফিসে, হ্যাঁ আমেরিকা বলো অস্ট্রেলিয়া বলো, ভিসা অফিসে এত লাইন দেখতাম না, এত ইন্টারভিউ ডেট থাকতো না। ওকে, সেখানে কারণ অনেক ইউনিভার্সিটি এখন অনলাইনে কোর্স অফার করছে। তো সবাই কি করতে পারতো, ভালো একটা অ্যামাউন্ট টাকা দিয়ে অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারে, কিন্তু তা না করে তাও কেন মানুষ বাইরে যে ইন পার্সন ক্লাস করতে চাচ্ছে? কারণ সেটার অনেক গুরুত্ব আছে। তুমি যখনই সার্টিফিকেটে লিখবা অনলাইন, সেটার যেরকম একটা ইম্পর্ট, মানে সেটা যেরকম একটা রিলেভেন্স বা সেটা যেরকম একটা ওয়েট ক্যারি করবে, দ্য সেম ওয়েট উইল নট বি ক্যারিড বাই অন অফলাইন ক্লাসেস। এবং আরো জিনিসটা আরো বেশি হ্যাভি হয় যখন তুমি অফলাইন ক্লাসের সাথে সাথে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করো, বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল ট্রেনিং নাও। সো ইটস অল অ্যাবাউট ইয়োর লার্নিং, ইয়োর প্র্যাকটিক্যাল লার্নিং। সেখানে অনলাইনে জাস্ট কথা শুনে নলেজ গেইন করা বা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ছাড়া নলেজ গেইন করা, এটা আসলে সম্ভব হয় না। ঠিক আছে? সো তোমরা অনলাইন ক্লাসের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অনেক জানবা, বাট ওভারঅল দা ওভারঅল অনলাইন ক্লাস কুডন্ট বিট দ্য অফলাইন ক্লাস। তোমরা যদি বলো যে ম্যাডাম এটা আর ওইটা তো সেমই, জাস্ট একটাতে আমাদের কষ্ট করে আসতে হচ্ছে আর একটাতে না এসে করতে পারছি, বাট দিস ইজ নট দ্য সিমিলার। অবভিয়াসলি দিস ইজ নট সিমিলার। বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, আর বলো, অবস্থা বলো এখন। আমার যেটা হয়েছে, আমি মানে যেটা যেটা জিনিসটাকে হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো যে আহ, এই হিট ওয়েভ বা রোদের মধ্যে ক্লাস করা, এটা হয়তো সবার জন্য অতটা প্রবলেমেটিক না। কারণ অনেকের বাসায় কাছে, অনেকের আবার মেট্রোতে পুরো রাস্তাটাই মোটামুটি কভার করে ফেলে, তাকে বেশিক্ষণ আর বাইরে থাকতে হয় না। আবার অনেকের নিজস্ব ট্রান্সপোর্ট আছে। সো এটা কিছু মানুষের, আবার অনেকের বাসা অনেক, যেটা বললাম বাসা অনেক কাছে, সো এটা গুটি কয়েক মানুষকে হয়তো বা স্টুডেন্টদেরকে হয়তো প্রবলেম করতেছে, নট এভরিওয়ান। এখন যাদের এই প্রবলেমটা হচ্ছে, যে যাকে বাসা থেকে নেমে অনেক দূর হাঁটতে হয়, রিক্সা নিতে হয়, বাসে অন্য পাবলিক বাসে চড়ে আসতে হয়, তাদের জন্য তারা কি করতে হবে, অল্টারনেটিভ কোনো চিন্তা করতে হবে। সিন্স ইউনিভার্সিটি উইল নট ডিপেন্ড অন অনলাইন ক্লাসেস, তোমাকে ভার্সিটিতে আসতেই হবে। এবং ভার্সিটিতে যেহেতু আসতে হবে, এখন তুমি যদি সকালবেলা উঠেই দেখো রৌদ্র, সকালবেলা উঠেই দেখো একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট, তখন তোমার মধ্যে একটা নেগেটিভ একটা ভাইব কাজ করবে। তোমার মনে হবে যে কেন অনলাইন দিচ্ছে না, ধুর অনলাইন না দিলে ক্লাস করা সম্ভব না, এরকম একটা সাইকোলজি ফিট হয়ে যাবে। তো এটা কিন্তু ফিট করলে হবে না। তো যাদেরকে, কারণ আমি অনলাইন বেশি দিন এটা হবে না, এট দ্য সেম টাইম হিট ওয়েভও কমে যাবে না। আমরা যদি চিন্তা করি যে এক সপ্তাহের মধ্যে হিট ওয়েভ কমে একদম নর্মাল হয়ে যাবে, দ্যাটস রং। কারণ আমরা জানি ওয়েদারের দেশের ওয়েদার একটু অ্যাবনর্মাল। দেখা যায় যে এখন একটু বৃষ্টি হচ্ছে, এরপরে এত রোদ, চিন্তা করা যায় না। সকালে যেখানে কিনা এত রোদ থাকে, আবার দুপুরে কমে যায়, এই টাইপের ওয়েদার আমরা বিলং করি। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে ওই ওয়েদারের উপর ডিপেন্ড না থেকে তোমরা কিভাবে জিনিসটাকে কম্প্রোমাইজ করবা, কিভাবে জিনিসটাকে টলারেট করবা, নিজের কমফোর্ট জোন বলবো না, মানে নিজের আয়ত্তর মধ্যে আনবা, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো যাদের এরকম যে বাসা কাছে নেওয়া সম্ভবই না, ট্রান্সপোর্ট তোমাদেরকে মানে আনপ্লিজেন্ট কিছু ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেই হয়, তারা এরকম কিছু ওয়ে বের করো যেটার কারণে কষ্টটা তোমার কম হবে। কারণ ওই যে আমি বললাম, সাইকোলজিক্যালি ইফ ইউ ফিট দ্যাট, or if you fixed in your brain that I will not attend the classes without online platform, তখন কিন্তু you will suffer। ঠিক আছে? বুঝতে পেরেছো?
Yes, miss. মিস। ওকে, আজকে আমাদের লাস্ট যেই লেকচারটা স্টার্ট করেছিলাম সেটা মোটামুটি শেষ করে ফেলবো। আর আমাদের যেহেতু ক্লাস আর বেশি নেই, আমাদেরকে প্রেজেন্টেশনের গ্রুপ প্রেজেন্টেশনের আগেই সব সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে। and I am planning to take another makeup class since Monday I couldn't take the class, so Monday ক্লাসটা সানডে তে যাবে। যদি অনলাইন অফার করে অনলাইনেই হবে, আদারওয়াইজ অফলাইনে হবে। ঠিক আছে, আমি টাইম যদি অফলাইনে ক্লাস স্কেডিউল থাকে তোমাদের, আমি রুম নাম্বারটা বলে দিব। বুঝতে পেরেছো? ওকে ম্যাম মিস। অফলাইনে হলেও কি সানডেতে নিবেন? হ্যাঁ, অফলাইনে হলেও সানডেতে নিব। সানডে ছাড়া আসলে টাইম নেই, সানডেতেই তোমাদের একটু ফেভারেবল। ওকে, ঠিক আছে। জি ম্যাম। ওকে, সো আজকে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা স্টার্ট করি, লাস্টে কতটুকু পড়েছিলাম? ম্যাম কন্টিনজেন্ট লায়াবিলিটি। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম কন্টিনজেন্ট লায়াবিলিটি নিয়ে। নাও কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি যে কন্টিনজেন্ট লায়াবিলিটি ইজ নট সামথিং which we can call liability with certainty। ঠিক আছে, যেটা কিনা আমরা লোন নেওয়া, অন ক্রেডিটে পারচেস করা, এগুলোর ক্ষেত্রে বলতে পারি। লাইকওয়াইজ কন্টিনজেন্ট লায়াবিলিটিকে আমরা সেভাবে লায়াবিলিটি বলতে পারছি না। কারণ কি? কারণ ইট ইজ কন্টিনজেন্ট আপন certain condition or certain events for occurrence or non-occurrence of certain events, এটার উপর ডিপেন্ড করতেছে। নন অকারেন্স বলতে কি বোঝাচ্ছে? যে তোমার এই ঘটনাটার এগেনস্টে যদি কোনো মামলা না দেওয়া হয়, তাহলে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, সো নট অকারেন্স অফ দি মামলা বা নট অকারেন্স অফ দ্য সু, ইউ মে কনসিডার ইট অ্যাজ লায়াবিলিটি অর নট লায়াবিলিটি। ঠিক আছে, আবার তুমি যে তোমাকে যদি মামলা দেওয়া হয় এবং তোমার মামলার রায়টা যদি ফেভারেবল হয়, তাহলে তোমাকে কোনো পেনাল্টি দিতে হবে না। সো ইউ ক্যান অ্যাভয়েড টু মেক ইট হ্যাপেন অ্যাজ অ্যাকচুয়াল লায়াবিলিটি। ঠিক আছে, বা ওভার situation will not support it as liability। তো কি হচ্ছে, একটা ঘটনা লায়াবিলিটি হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আরেকটা ঘটনার উপর। এখন যেহেতু এখানে সার্টিনিটির এবং এটা ঘটনাটার রিয়েল ঘটনা, মানে রিয়েল লায়াবিলিটি হওয়াটা একটা
আরেকটা ঘটনার উপর ডিপেন্ড করতেছে। এখন এই ডিপেন্ডেন্সটা কতটুক সেটাকে আবার মেজার করে এই কন্টিনজেন্ট লায়াবিলিটিটাকে রিপোর্ট করা লাগে। So that means contingent liability, if you assume that, but if you find that this event belongs to the contingent liability, but তুমি এটা assume করার সাথে সাথে you couldn't go to straight to the note section. আমার কথা বুঝতে পারছো? Yes, হ্যালো, ma'am. হ্যাঁ। সো কন্টিনজেন্ট লায়াবিলিটি জিনিসটাকে রিপোর্ট করতে হয় নোট সেকশনে। এটাকে তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে, ব্যালেন্স শিটে রিপোর্ট করতে পারবা না। বাট কন্টিনজেন্ট লায়াবিলিটি তুমি অ্যাজুম করলেই যে স্ট্রেট ফরওয়ার্ড নোট সেকশনে ডিসক্লোজ করবা, নট নেসেসারি। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অর ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য পসিবিলিটি অফ দ্যাট ইভেন্ট। ঠিক আছে, বা ডিপেন্ডেন্সি অফ ইভেন্ট। তো এখানে দেখো, এই যে রিপোর্টিং কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা নর্মালি তিনটা কন্টিনজেন্সির উপর ডিপেন্ড করে। সাপোজ যে ঘটনাটার উপর ডিপেন্ড করে তোমার এই ঘটনাটা অ্যাকচুয়ালি লায়াবিলিটি হতে পারে, সেটা যদি প্রবাবল হয়। ইভেন অলরেডি আমি তোমাদের গ্রুপে প্রবাবল অ্যান্ড পসিবল নিয়ে একটা ছোট ভিডিও দিয়েছি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রবাবল বলতে বোঝাচ্ছে দেয়ার ইজ এ হাই চান্স, অন দি আদার হ্যান্ড পসিবল বলতে বোঝাচ্ছে ইট মে অর মে নট হ্যাপেন। ওকে, তো আমি কিন্তু তোমাদেরকে ক্লাস শুরুর প্রথমেই বলেছি যে প্রবাবল এবং পসিবল এখানে আমরা অ্যাকাউন্টিং এ কন্টিনজেন্ট লায়াবিলিটি মেজার করার জন্য হয়তো পাচ্ছি, বাট ইংলিশ এ এটা কিন্তু ওভারঅল ইউজ হয়। আমরা হয়তো বা কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে মোটামুটি ভালো এভাবে বাংলায় যেভাবে বলতে পারি, ইন কেস অফ ইংলিশ আমরা হয়তো বা ওইভাবে ইউজ করি না, আমরা জাস্ট বলে যে গুড অর ব্যাড। ঠিক আছে, বাট ইংলিশে এই কোনটা বেশি চান্স কোনটা কম চান্স এটা বোঝানোর জন্য প্রবাবল এবং পসিবল ইউজ হয়। তো যদি কন্টিনজেন্ট ইভেন্টটা যে ঘটনার উপর ডিপেন্ড করে এটা অ্যাকচুয়াল লায়াবিলিটি হতে পারে, সেটা যদি প্রবাবল হয়, দ্যাট মিনস দেয়ার ইজ হাই চান্স টু অকার এবং অ্যাট দ্য সেম টাইম যেটা লায়াবিলিটি হবে সেই লায়াবিলিটির অ্যামাউন্টটা তুমি রিজনেবলি এস্টিমেট করতে পারছো, দেন ইউ হ্যাভ টু রেকর্ড ইট অ্যাজ contingent, then you have to record it as liability, এবং সেই লায়াবিলিটিটা হচ্ছে গিয়ে এস্টিমেটেড লায়াবিলিটি। এবং এইটার সবচেয়ে সুইটেবল এক্সাম্পল হচ্ছে গিয়ে ব্যাড ডেট। যেমন ডেটে আমরা কি করছি, আমরা একটা অ্যামাউন্ট এস্টিমেট করছি, ডেপ্রিসিয়েশনে আমরা একটা কি করছি, আমরা একটা ডেপ্রিসিয়েশন এস্টিমেট করছি, এবং সেই এস্টিমেশনের উপর ডিপেন্ড করে আমরা প্রভিশন বা অ্যালাওয়েন্স, হ্যাঁ, এই ধরনের জার্নাল এন্ট্রি গুলো দিচ্ছি। সো অ্যালাওয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এটাকে আমরা কোথায় দেখাই? এটাকে আমরা দেখাই ব্যালেন্স শিটে। ঠিক আছে, সো যদি এরকম হয় যে কন্টিনজেন্সি ইজ প্রবাবল, যেমন তুমি লোন দিয়ে তুমি কাউকে ধারে প্রোডাক্ট সেল করেছো, সো ইট ইজ মানে হাই চান্স দ্যাট ইউ মে ফেস ব্যাড ডেট, some of the person may not pay you the money back. তো এই এই ঘটনা, এবং সাথে সাথে তুমি কি করতে পারছো, রিজনেবলি এস্টিমেট করতে পারছো যে তোমার টোটাল সেলের কত পার্সেন্ট তুমি না পেতে পারো, কত অ্যামাউন্ট না পেতে পারো। তো এই ক্ষেত্রে তুমি জিনিসটাকে কি করবা, রেকর্ড করবা। রেকর্ড মানে হচ্ছে এটাকে তুমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আনবা, বা এই ঘটনাটা ইজ কোয়ালিফাইড ফর জার্নাল এন্ট্রি। ঠিক আছে, ইট হ্যাজ দি it has fulfilled the criteria to be recorded in journal, at the same time in financial statements. যে ঘটনাটা আমরা জার্নাল এন্ট্রিতে দেখাই সেটাই তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখাতে পারি, তাই না? সো সেই ঘটনাটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে রেকর্ড হবে, এবং at the same time you can show it in the notes. So that means probable হলে ঘটনাটা নোটসে যেরকম যাবে সেমনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে। But if the contingency is reasonably possible, that means may happen or may not happen, you are not sure. যেমন এই যে ইনকাম ট্যাক্স ইস্যুর একটা যে এক্সাম্পল আমি কালকে তোমাদেরকে দেখালাম একটা কোম্পানির লাস্ট ক্লাসে, মনে আছে? কন্টিনজেন্ট লায়াবিলিটির যে একটা এক্সাম্পল আমি বেক্সিমকো ফার্মার দেখালাম। ইয়েস মিস, নোটে দেখাইছিল। হ্যাঁ, নোটসে। তো সেখানে কি হচ্ছে, বেক্সিমকো ফার্মা কিন্তু কনফিডেন্টলি বলতে পারছে না যে তাকে ইনকাম ট্যাক্সের জন্য ওই পেনাল্টিটা, ওই অ্যামাউন্টটা দিতেই হবে।
ঠিক আছে, এবং আমরা দেখেছি যে ওই মামলাটা 1999 থেকে চলে আসতেছে, স্টিল নাও ইটস কন্টিনিউইং। সো দ্যাট মিনস both persons couldn't come into solution within months, ঠিক আছে, উইদিন ফিউ মান্থস। তো এটা অনেক টাইম লাগছে এবং কেউই আসলে শিওর না যে আসলে কি পুরো টাকাটা দেওয়া লাগবে নাকি 50% নাকি কত, মানে টাকার অ্যামাউন্ট সম্পর্কেও দে আর নট শিওর। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে জিনিসটা হচ্ছে রিজনেবলি পসিবল এন্ড ইউ হ্যাভ টু ডিসক্লোজ ইট ইন দ্য নোট সেকশন, যে আমাদের এরকম একটা ঘটনা আছে যেটা হতে পারে, 50-50 চান্স আছে, নাও হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা জিনিসটা নোটসে দেখাবো, বাট ডোন্ট টাচ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল রেকর্ডে তাদের দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে সেটাতে কোনো হ্যাম্পার করবে না। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে রিমোট, দ্যাট মিনস ওই ঘটনাটা ঘটবেই না, দ্যার ইজ ভেরি আনলাইকলি টু অকার। এই ক্ষেত্রে জিনিসটা কোথাও আনার দরকার নেই। তুমি যদি কোনো একটা ইভেন্ট কনফ্রন্ট করো যেটা লায়াবিলিটি হওয়ার চান্স খুবই রিমোট, হবেই না, আনলাইকলি টু অকার, এই ক্ষেত্রে তুমি এই জিনিসটাকে কোথাও ডিসক্লোজ করবা না বা রেকর্ডও করবা না। ক্লিয়ার? Yes, miss. So contingent liability is obviously a possible obligation arising from past event, এবং the outcome will be confirmed only on the occurrence or non-occurrence of uncertain future events. But though contingent liability is a potential liability that may become an actual liability, এবং whether it will become the actual liability, it depends on the three levels of probability. এবং একটা হচ্ছে probable, রিজনেবলি পসিবল, আর এটা হচ্ছে রিমোট। ঠিক আছে, তো এইটার উপর, এই জিনিসটার উপর দেখে আমরা ঘটনাটার হওয়ার চান্স, কন্টিনজেন্সির লেভেলটা কোথায় সেটা দেখে আমরা রেকর্ড করব। তো এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। আচ্ছা, এটা একটু দেখো। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, ডেনসন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে কি করেছে, সেল করেছে 10,000 ওয়াশার, যেটার প্রাইস হচ্ছে 600, এবং সেলিং প্রাইসের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি আছে। ঠিক আছে, এবং ডেনসন এক্সপেক্ট করছে যে 55% উইল বি ডিফেক্টিভ, মানে 10,000-এর মধ্যে 500 ইউনিটস উইল বি ডিফেক্টিভ অ্যান্ড ক্যান কাম ফর দি ওয়ারেন্টি ক্লেম। ঠিক আছে, এবং সেই ওয়ারেন্টি ক্লেম মানে হচ্ছে জিনিসটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করানো, জিনিসটাকে হচ্ছে যতটুকু হচ্ছে নষ্ট হয়েছে বা সার্ভিসিং এর দরকার ততটুকু করানো। তো সেখানে রিপেয়ার করতে পার ইউনিটে খরচ পড়বে $80। এখন কোশ্চেনটা হচ্ছে 2017-তে কোম্পানিটা যদি 300 ইউনিটের ওয়ারেন্টি, অনার্স ওয়ারেন্টি কন্ট্রাক্ট মানে হচ্ছে ওয়ারেন্টি ক্লেমটাকে অ্যাকনলেজ করা, সে যদি 300 ইউনিটের ওয়ারেন্টি ক্লেমটাকে অ্যাকনলেজ করে এবং যেটার পিছনে তার খরচ পড়বে 300 × 80, 3/24,000, সেক্ষেত্রে তুমি কিভাবে জার্নালটা দিবা। ঠিক আছে, কারণ আমরা জানি ওয়ারেন্টি ক্লেম এটা হচ্ছে গিয়ে ব্যাড ডেটের মতোই, একটা হচ্ছে
প্রবাবল ইভেন্ট এবং এই ঘটনাটার জন্য আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। সো ডিসেম্বর 31-এ তুমি কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি দিবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো যদি আমি চিন্তা করি যে আমার এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি কত at ডিসেম্বর 31, তুমি তো এস্টিমেট জিনিসটা করবা টোটালের উপর, টোটাল সেলস এর উপর, তাই না? তোমার টোটাল সেলস হয়েছে ইউনিট হচ্ছে গিয়ে 10,000, না সরি 10,000, এবং এটার 5% হচ্ছে 500, যেটা কিনা এস্টিমেট কোড ডিফেক্টিভ হিসেবে আসবে। তাহলে তোমার এটা ঠিক করতে খরচ পড়বে কত? 40,000। ইউ ক্যান সে ইউর এস্টিমেটেড প্রোডাক্ট ওয়ারেন্টি লায়াবিলিটি উইল বি 40,000। ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, এখন যেটা হলো, এখন তোমাকে কি করতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে অন দিস 40,000। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে? এক্সপেন্স ডেবিট হয়ে যাবে আর ক্রেডিট হয়ে যাবে। কি হয়ে যাবে আবার বলো? মানে এক্সপেন্স ডেবিট হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে জার্নালটা অ্যামাউন্টটা কত হবে? টোটাল টাকাটা ওই যে 40,000। হ্যাঁ, তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট অ্যান্ড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট 40,000। আচ্ছা, এখন এই 40,000 এর মধ্যে 300 ইউনিটস মানে হচ্ছে তোমার ওয়ারেন্টি ক্লেম তুমি কভার করে ফেলেছো, ওয়ারেন্টি ক্লেম তুমি অলরেডি প্রোভাইড করে ফেলেছো। সো এই ক্ষেত্রে তোমার লায়াবিলিটি কি আগের আগের যে 40,000 তুমি এস্টিমেট করেছো সেটা কি হবে? সেটা কি আর নো হবে? ম্যাম, শুধু 300 ইউনিটস এর উপর যেটা আসবে ওটা হবে। যেটা আসবে সেটা হবে, তাই না? এবং এটা কিন্তু আমরা ব্যাড ডেটেও দেখেছি, ব্যাড ডেটের ইভেন্টটাও কিন্তু এখানে এরকমই প্রবাবল। সেখানেও আমরা কি দেখেছি? আমরা প্রথমে একটা অ্যামাউন্ট এস্টিমেট করি, তারপরে যখন আমরা দেখি যে এত পার্সেন্ট হচ্ছে গিয়ে ব্যাড ডে, মানে অ্যাকচুয়ালি ব্যাড ডেট হয়েছে, তখন কিন্তু আমরা ওই অ্যালাউন্সটাকে আবার করে ফেলি, ডেবিট করে ফেলি, রাইট? তাই না? অ্যালাউন্সটাকে আবার ডেবিট করে ফেলি, যতটুকু এস্টিমেট করেছিলাম কমিয়ে রিয়েলি আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটাকে কমায় ফেলি। এখানে আমরা তাই করব, যেহেতু আমাদের 300 ইউনিটস এর ওয়ারেন্টি ক্লেম আমরা প্রোভাইড করেছি, সেক্ষেত্রে আমাদের লায়াবিলিটি যেটা ছিল সেটা কমে যাবে। এবং লায়াবিলিটি আমরা সবাই জানি যে কখনোই কোনো লায়াবিলিটি কমাতে হলে আমাদেরকে অপোজিটে একটা অ্যাসেট কমাতে হয়। ঠিক আছে, যেমন তুমি যদি তোমার এগেনস্টে যে দেনা আছে কারো, সেই দেনাটার অ্যামাউন্টটা যদি বা তাকে যদি ভুলতে চাও, তোমার পাওনাদারকে তুমি যদি ভুলতে চাও, তাহলে তোমাকে তাকে টাকা দিয়ে ভুলতে হবে, আদারওয়াইজ তাকে কিন্তু তুমি ভুলতে পারবে না। এই ক্ষেত্রে ওয়ারেন্টি লায়াবিলিটিটা কমাতে হলে তোমাকে আরেকটা অ্যাসেট কমাতে হবে, যেহেতু এই লায়াবিলিটিটার কমানোর পিছনে তোমাকে টাকা খরচ করতে হয়েছে। ইট মে বি ক্যাশ, আর তুমি যদি ওই ওয়ারেন্টিটা কোনো সার্ভিস ওরিয়েন্টেড থাকে, তুমি যদি কোনো পার্টস দাও, পার্টস দিয়ে ঠিক করো, সো পার্টসটা হচ্ছে ইউর ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, সো ইনভেন্টরি কমে যাবে। দ্যাটস ওয়াই রিপেয়ার পার্টস এখানে যেমন রিপেয়ার পার্টস হিসেবে ইউজ করা হয়েছে, তাই জানালটা দেওয়া হয়েছে, এবং রিপেয়ার পার্টস হচ্ছে এখানকার অ্যাসেট। ক্লিয়ার? Yes, miss. Yes, miss. আচ্ছা, এরপরে যদি কোম্পানি আরো 20টা ইউনিটস কে ঠিক করে, তাহলে কি হবে? Miss, same journal তো জার্নালটা বলো আর অ্যামাউন্টটা বলো। warranty liability debit, repair parts credit আর amount হবে 16। কত টাকা? Miss 1600, 1600। 1600। এইভাবে ইউ হ্যাভ টু গিভ দ্য জার্নাল অ্যান্ড অ্যামাউন্ট। গেল। এখন যেটা করতে হবে সেটা হলো, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, অনার ওয়ারেন্টি কন্ট্রাক্টস বলতে কি বোঝানো হয়েছে? আমি বুঝি নাই। অনার অনার ওয়ারেন্টি কন্ট্রাক্ট বলতে বুঝিয়েছে যে তুমি ওয়ারেন্টি কন্ট্রাক্টে যে ক্লেমটা করেছে, সেই ক্লেমটাকে
অ্যাকনলেজ করেছো বা ক্লেইমের টাকাটা প্রোভাইড করেছো, বা ক্লেইম মনে করো কোনো, দ্যাট মিনস তুমি কোম্পানি থেকে কোনো একটা রাইস কুকার কিনেছো, রাইস কুকারটা নষ্ট, তুমি গিয়ে ক্লেম করলে যে রাইস কুকারটা তো নষ্ট, এটা এখন ঠিক করে দিতে হবে। সো কোম্পানি যখন জিনিসটা তোমাকে ঠিক করে দিবে, সেটার মানেই হচ্ছে অনার ইউর ওয়ারেন্টি ক্লেম বা ওয়ারেন্টি কন্ট্রাক্টস। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আগে একটা ম্যাথ করেছিলাম ক্লাসে, সেইখানে আমরা মোটামুটি সব পার্ট গুলাই করেছি, কিন্তু আমাদের এই লাস্ট পার্টটা বাকি ছিল। আমি কিন্তু লাস্টে এটা বলে দিয়েছিলাম অ্যান্সারটা, তাও আমরা এটাকে আজকে ফিনিশিং দিব। তো এটা কি হবে? অ্যাজুমিং ওয়ারেন্টি কন্ট্রাক্ট ইকুয়াল 7% অফ সেল, এটার জার্নাল কি হবে? এনিওয়ান, কি হবে? তাতে বলো। ম্যাম শিওর না। এটা এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি জার্নাল কি হয়? মিস ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি ওয়ারেন্টি এক্সপেন্স লায়াবিলিটি ক্রেডিট। ডেবিট আর ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। তো এটা না পারার কি আছে? 65,000 হবে। মিস অ্যামাউন্টটা হ্যাঁ, হিসেব করতেছে। ঠিক আছে। যখনই কোনো এস্টিমেশনের জার্নাল থাকবে, যেমন আমরা এস্টিমেশন ব্যাড ডেটে কি দিতাম, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালায়েন্স ক্রেডিট। সো যখনই কোনো এস্টিমেটেড তোমাকে জার্নাল দিতে বলবে, তখনই একটা একটা ইনকাম স্টেটমেন্টের আইটেম আসবে, আর একটা ব্যালেন্স শিটের আইটেম আসবে, বা একটা এক্সপেন্স আসবে আর একটা লায়াবিলিটি আসবে। ঠিক আছে। যেমন ডেপ্রিসিয়েশন, তুমি কি করো? এস্টিমেট করো যে এই প্রোডাক্টটা 20 বছর চলবে, 10 বছর চলবে, তো তখন আমরা জার্নাল কি দেই? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন accumulated ক্রেডিট। depreciation হ্যাঁ। credit। তো একটা হচ্ছে লায়াবিলিটি আইটেম আর একটা হচ্ছে এক্সপেন্সের আইটেম। সবসময় এটাই হবে, এস্টিমেশনের জার্নালটা এটাই হয়। আমরা এস্টিমেশনের জার্নালটা দিয়ে দিব। হ্যাঁ, তো জার্নালটা আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, হাউ মাচ মিস তো 3,150। 45,000। 45,000 এর 7%। মিস 90 ইউনিটস 7% তো 63, তাহলে 50 টাকা পার ইউনিট হলে তো 3,150 হয়। 45,000 এর 7% কত হয়? 6 900 3,150, ঠিকই তো আছে। ইয়েস। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কারেন্ট লায়াবিলিটি সেকশনটা, ব্যালেন্স শিটের যে কারেন্ট লায়াবিলিটি সেকশনটা আছে, সেই জায়গাটাকে আমার কমপ্লিট করতে হবে, এটা বলেছে। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন, দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ম্যাথ, সেটার উপর ডিপেন্ড করে আমাকে কারেন্ট লায়াবিলিটি সেকশনটাকে প্রিপেয়ার করতে হবে, অনলি কারেন্ট লায়াবিলিটি সেকশন। তো সেটার মধ্যে এই পার্টগুলা, উপরের এই পার্টগুলাও আসবে, নতুন জার্নালের ইনফরমেশন গুলাও আসবে। লেটস স্টার্ট ফর্মিং দি কারেন্ট লায়াবিলিটি সেকশন। প্রথমেই হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আছে 52,000। এখন অ্যাকাউন্টস পেয়েবল কি এই জার্নালে নতুন করে কোনোটা আসছে? এনিওয়ান মিস আসছে? জানুয়ারি 20। হুম, কোনো অ্যাকাউন্টস পেয়েবল আসছে নতুন করে? No, miss. আচ্ছা, তাহলে আমরা কারেন্ট লায়াবিলিটি সেকশনে ডিসেম্বর 31, 2016 এর জার্নাল দিব। সরি, জানুয়ারি 31, 2016 এ আমরা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিতে অ্যাকাউন্টস পেয়েবল লিখবো 52,000, এটা লিখলাম। অ্যাকাউন্টস পেয়েবল 52,000, ডান। এরপরে আছে তোমার
সেলস ট্যাক্স পেয়েবল। সেলস ট্যাক্স পেয়েবল নতুন অনেকগুলো এসেছে, এর মধ্যে কিছু পেয়েবল অলরেডি আছে, আবার কিছু পে করা হয়ে গেছে। ঠিক আছে, সো আগের ইনফরমেশনটা নিয়ে নতুন ইনফরমেশন এখন কত আসবে সেলস ট্যাক্স পেয়েবল? কত আসবে? ম্যাম এটা কি প্লাস মাইনাস করে টোটালটা বলবো? হ্যাঁ, প্রথমে আছে 7,700। এরপরে নতুন সেলস জার্নাল গুলো দেখো, নতুন আরেকটি 7,700 কোথায় আছে সেলস ট্যাক্সের জানুয়ারি 5-এ এখানে। আসছে হুম, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট 1520। আচ্ছা, 7,700 যোগ 1,520 লেখা হলো। এরপরে জানুয়ারি 14 সেলস ট্যাক্স পেয়েবল কি হয়েছে, ডেবিট না ক্রেডিট? এরপর হচ্ছে ডেবিট হয়েছে সো 7,700। 14 ডেবিট হয়েছে, ডেবিট হওয়া মানে লায়াবিলিটি কমে যাওয়া, তার মানে মাইনাস হবে। তা মাইনাস আবার করবে। মাইনাস 7,700 করে দাও। এরপরে আবার নতুন কত তারিখে আসছে? ক্রেডিট হয়েছে পেয়েবল হ্যাঁ, 3,600। ব্যালেন্স আসে হলো 600। 6,040। আচ্ছা, জানুয়ারি 21-এ আবার আরেকটা, সরি, জানুয়ারি 25-এ আবার নতুন করে 8% আসছে, সেটা হচ্ছে 920। তাহলে 920। সবকিছু যোগ বিয়োগ করে ব্যালেন্স আমার হচ্ছে 6,040। 6,040। এটাও আমি লিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। আগে ছিল 16,000, এর মধ্যে পারফর্ম সার্ভিসেস অলরেডি 10,000, এর মানে আনআর্ন সার্ভিস সার্ভিস রেভিনিউটা কমে গেছে। কত আছে এখন তাহলে? 6,000। 6,000। 6,000। তো 6,000 এখানে দেখাই দিব। এরপরে হচ্ছে আমার গেল। এরপরে আর নতুন কি কি আছে, এই তিনটা তো গেল। এরপরে আসছে তোমার নোটস পেয়েবল, রাইট? ইয়েস ম্যাম। কত টাকা হবে? 27,000। 27,000। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল, ওটা কত আসছে? ওটা আসে 60। 60। ওইটা লিখবো। আর লাস্ট আমরা একটু আগে যেটা করলাম সেটা কি, ওয়ারেন্টি লায়াবিলিটি, রাইট? ঠিক আছে। ইয়েস ম্যাম। ইয়েস ওকে, ম্যাম। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তো টোটাল 95,150 হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি সেকশনের অ্যামাউন্ট গুলো। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে এই ম্যাথ গুলাকে অ্যাকনলেজ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? মিস এটাকে Yes, আমাদের miss. প্রতিটা ম্যাথে কি জি ম্যাম। লাস্টে টোটাল কারেন্ট লায়াবিলিটি বের করতে বলবে? হ্যাঁ, বুঝি নাই। মানে এভরি ম্যাথে কি লাস্টে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বের করতে বলবে? না, এরকম কিছু না, বাট আমরা একটা জিনিস, একটি প্রশ্নে কি আসবে বা পরীক্ষায় কি আসবে ওটা দেখে শিখবো না, ওইটা মাথায় রেখে শিখবো না। আমাদের শেখার আহ, ইটা থাকবে যে কিভাবে আমরা রিয়েল লাইফে এটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো ধরো একটা কোম্পানি, এই কোম্পানিতে তুমি কাজ করো, কোম্পানিতে এই ট্রানজেকশন গুলা হয়েছে, সেই ট্রানজেকশন গুলোর মধ্য থেকে তোমাকে যদি কারেন্ট লায়াবিলিটি বের করতে বলে তাহলে কত টাকার কারেন্ট লায়াবিলিটি আসবে, বা জানুয়ারি মাসের কারেন্ট লায়াবিলিটি এই কোম্পানির কত আসছে। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস মিস। পরীক্ষায় এটাই আসবে, নট নেসেসারি। ওকে, ওকে, সো আমরা হচ্ছে কন্টিনজেন্ট, সরি, নর্মাল লায়াবিলিটির মধ্যে কিভাবে কন্টিনজেন্ট লায়াবিলিটি রিপোর্ট করতে হয়, কারেন্ট লায়াবিলিটি সেকশনে কিভাবে জিনিসটা দেখাতে হয়, এটা আমরা দেখলাম। এখন আমরা এই কন্টিনজেন্ট লায়াবিলিটি এর মধ্যে যে ওয়ারেন্টি লায়াবিলিটি আছে, ওয়ারেন্টি লায়াবিলিটির একটা ফুল এক্সারসাইজ করবো। ফুল এক্সারসাইজ করবো।
আচ্ছা দেখো এভরিওয়ান, এই ম্যাচ Yes, miss. পড়ো। সেটা হচ্ছে গ্যালার্ডো কোম্পানি। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? না ম্যাম, দেখা যাচ্ছে না। কি বলে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? ও আমি এখন ম্যাম স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার দেই। হয়নি। ও ও সরি। ওকে, দেখতে পাচ্ছ এখন? Yes, miss. ওকে। ইয়েস ম্যাম। এই এই কোম্পানিটার গ্যালার্ডো কোম্পানি, গ্যালার্ডো কোম্পানি কি আছে, এক ল সুটের মধ্যে পড়ে গেছে, দ্যাট মিনস একটা মামলার মধ্যে। এবং সেই মামলাটা ফাইল হয়েছে November 1, 2017-এ। এবং এটা ক্লেম করছে, যে মামলাটা দিয়েছে সে ক্লেম করছে 1 মিলিয়ন টাকার একটা ড্যামেজ। ঠিক আছে? এখন অন December 31 গ্যালার্ডো অ্যাটর্নি মানে তিনটা আহ, মানে তিনটা রিকোয়ারমেন্টস দিচ্ছে এবং সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারটা দিতে হবে। এখন December 31, 2017-এ গ্যালার্ডোর যে অ্যাটর্নি আছে বা যে উকিল আছে, সে বলতেছে যে না, এটা খুবই আনলাইকলি যে তুমি হচ্ছে গিয়ে এই মামলাটা হারবা। এটা খুবই আনলাইকলি, তোমার হারার কোনো চান্স নাই, কারণ সে এভিডেন্স গুলা অ্যাসেস করলো, সবকিছু দেখলো, দেখে বললো না তোমার এটা হারার চান্স নাই। তো এটা যখন বলবে তখন তুমি জিনিসটাকে কিভাবে রিপোর্ট করবা বলো মিস, তো? এই ক্ষেত্রে তো রিপোর্ট করার দরকার নেই। So there is no need to disclose or record. ঠিক আছে? একটা জিনিস হচ্ছে যে রিপোর্ট করা মানে হচ্ছে তুমি কি রেকর্ড করবা নাকি হচ্ছে ডিসক্লোজ করবা, এটা। আর রেকর্ড করা মানে হচ্ছে যেটা কিনা জার্নাল এন্ট্রি দেওয়া যায়। জার্নাল এন্ট্রি দেওয়া মানে তুমি এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করতে পারো। আর একটা হচ্ছে ডিসক্লোজ করা মানে হচ্ছে তুমি জিনিসটাকে অনলি নোটসে দেখাতে পারো। ঠিক আছে? জিনিস তিনটা বুঝতে পেরেছো? তো এখানে আমরা কি করতে ম্যাম আবার পারবো? রিপিট করলে ভালো হয়, বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলছি যে আমি যদি তোমাকে বলি হাউ কুড ইউ রিপোর্ট দিস ইভেন্ট, রিপোর্ট বলতে বোঝাচ্ছি যে তুমি জিনিসটাকে কি রেকর্ড করবা নাকি ডিসক্লোজ করবা। ওকে, রিপোর্ট মানে বোঝাচ্ছে যে রেকর্ড করা বা ডিসক্লোজ করা। অন দ্য আদার হ্যান্ড রেকর্ড মানে বোঝাচ্ছে যে জিনিসটাকে তুমি কি জার্নাল এন্ট্রি দিতে পারবা কিনা, কারণ যে জিনিসটা জার্নাল এন্ট্রি দেওয়া যায় সেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখানো যায়। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আর ডিসক্লোজ মানে হচ্ছে নোটসে দেখানো। ঠিক আছে? সো এই তিনটা টার্ম আমি এখন আলাদাভাবে বললাম এই কারণে, কারণ দেখা যাবে তোমাদের আমি কোথাও তোমাদেরকে জিজ্ঞেস করেছে যে প্লিজ রিপোর্ট দিস। সো রিপোর্ট বললে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এই জিনিসটা তোমার জার্নাল এন্ট্রি দিতে বলছে কিনা, এটা জার্নাল এন্ট্রি দেওয়ার যোগ্য কিনা এটাকে তোমারই এসেস করতে হবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, নাও লেটস সি নাম্বার বি। এখানে কি হচ্ছে, December 31-এ গ্যালার্ডো যে লয়ার সে ফিল করছে যে ইট ইজ প্রবাবল, হ্যাঁ এটা প্রবাবল দ্যাট দ্য কোম্পানি দ্য পার্সন উইল লুজ দ্য লসুট। প্রবাবল মানে জিনিসটা কি, ভেরি দেয়ার ইজ এ হাই চান্স যে সে লসুটটা কি করবে, কথা বলে না, মামলা হেরে যাবে। মামলায় হেরে যাবে। ঠিক আছে? এবং রিকোয়ার্ড টু পে 1 মিলিয়ন। সেক্ষেত্রে জিনিস তোমাকে কি করতে হয়, আমরা কি জেনেছি, যখন ঘটনাটা প্রবাবল হয় তখন কি করতে হয়? রিপোর্ট করতে। রিপোর্ট করতে হয়। রিপোর্ট মানে তো যে কোনো কিছুই করা, স্পেসিফিকলি কি করতে হবে? নোটসে লিখতে হবে। আরে বোকা, মিস রেকর্ড করা লাগবে। রেকর্ড করা লাগবে। দ্যাট মিনস ইট ইজ ওয়ার্দি অফ জার্নাল এন্ট্রি। ঠিক আছে? ওয়ার্দি অফ রেকর্ডেড অ্যাজ জার্নাল। বুঝতে পারছো? এবং অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান শো ইট অন দ্য নোট। দ্যাট মিনস দুইটাই তুমি করতে পারবা। ব্যালেন্স শিটেও দেখাতে পারবা, দেখানো মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও শো করতে পারবা প্রবাবল হলে, আবার নোটসেও এটা রিলেটেড ইনফরমেশন দিতে পারবা। তো জার্নাল এন্ট্রি আমার কি হবে, যেহেতু তুমি হাই চান্স টু অকার এট দ্য সেম টাইম তুমি রিজনেবলি এস্টিমেটও করতে পারছো কতটুকু পে করতে হবে, তাহলে জার্নালটা কি হবে বলো তো?
লস অফ দ্য বলো। লস ডেবিট আর হুম, লায়াবিলিটি। হ্যাঁ, লস উইথ লায়াবিলিটি ক্রেডিট, ঠিক আছে, বা লস উইথ এক্সপেন্স ডেবিট, লস উইথ লায়াবিলিটি ক্রেডিট। ক্লিয়ার? Yes. আচ্ছা, এরপরে নাম্বার সি তে বলেছে ইনস্টেড দ্যাট অন December 31 Gallardo Saturn is reasonably possible। হ্যাঁ, হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে কিভাবে রিপোর্ট করবে জিনিসটা? নোটসে রিপোর্ট। জাস্ট নোটসে, ঠিক আছে, জাস্ট নোটসে জিনিসটাকে ডিসক্লোজ করতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস মিস। দ্যাট ম্যাম। মিনস, হ্যাঁ বলো। ম্যাম বুঝতে পেরেছি। সেটা বলছিলাম। সো দ্যাট মিনস তুমি এরকম যখন ঘটনাগুলো দেখবা কন্টিনজেন্ট তোমাকে আহ দেখতে হবে যে ঘটনাটার মাত্রাটা কোন ধরনের, ঘটনাটার হওয়ার চান্স কোন ধরনের। যদি একদম না থাকে শুধু শুধু রেকর্ড করা যাবে না, আর নোটসও দেখানো যাবে না। যদি চান্স থাকে তখন জিনিসটাকে তুমি শুধু নোটসে দেখাবা না, জিনিসটা জার্নাল এন্ট্রিও দিবা, এবং যদি 50-50 চান্স থাকে তাহলে নোটসে দেখাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা এই এই জিনিসটা করব, আমরা এটা একটু পড়ি। বেন্টন কোট কোম্পানি। আচ্ছা, এই কোম্পানিটা কি করছে, ক্যান ওপেনার হচ্ছে সেল করে, এবং সাথে সাথে সে 70 সোল্ড প্রোডাক্টের উপর 75 এর একটা ওয়ারেন্টি দেয়। এখন পাস্ট এক্সপিরিয়েন্সের উপর বেস করে সে এস্টিমেট করেছে, যে এস্টিমেট চলে আসলো যে 3% যত প্রোডাক্ট সেল করে তার 3% হচ্ছে ডিফেক্টিভ হয় একটা ওয়ারেন্টি পিরিয়ডে। ঠিক আছে, সো প্রত্যেক মাসে মোটামুটি 3% মতো তার ওয়ারেন্টি ক্লেম আসে। ঠিক আছে, এবং এই ওয়ারেন্টি ক্লেমটাকে কভার করা বা এই ওয়ারেন্টি ক্লেমটাকে অ্যাকনলেজ করার জন্য তার প্রত্যেকটা ইউনিটের এগেনস্টে $15 করে খরচ হয়। এখন এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। সো এখানে আরো ইনফরমেশন দেওয়া আছে, কোন মাসে কত ইউনিট সেল হয়, অ্যাকচুয়ালি কতটুকু ডিফেক্টিভ হয় সেগুলা। ঠিক আছে, prepare the journal entries to record the estimated liability for warranties and the cost incurred in honoring 1000 warranty claims. So দুইটা জার্নাল দিতে বলেছে, একটা হচ্ছে এস্টিমেটেড লায়াবিলিটির জন্য, আরেকটা দিতে বলেছে কস্টের জন্য। এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটির জন্য আমি কি জার্নাল দিব? এক্সপেন্স ডেবিট হয়ে যাবে, আর লায়াবিলিটি যেটা সেটা হচ্ছে মানে ক্রেডিট ওয়ারেন্টি হয়ে যাবে। এক্সপেন্স ডেবিট আর লায়াবিলিটি ক্রেডিট। হ্যাঁ, এখন আমাকে তাহলে যতটুকু আমার এস্টিমেটেড লায়াবিলিটি সেটার উপর আমাকে দিতে হবে, রাইট? 30,000-এর উপর যদি আমি 3% এস্টিমেট করি তাহলে আমার কত হয়? ম্যাম কত হাজারের উপর? 30,000-এর 3% মিস 900। এস্টিমেটেড 900, আর 200 হয়। 32,000-এর 3% কত হবে? মিস 960। 960। দ্যাট মিনস আমার টোটাল এস্টিমেটেড মানে ওয়ারেন্টি ইউনিট হচ্ছে 1860। তা আমি ওয়ারেন্টি লায়াবিলিটিটা এই অ্যামাউন্টের উপর, ইউনিটের উপরই ডিটারমিন করব। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি লায়াবিলিটি কি হবে? ক্রেডিট। হবে ক্রেডিট। ক্রেডিট হবে। ওয়ারেন্টি, হ্যাঁ, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট হচ্ছে 27,900, আর ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট হচ্ছে কত?
1,000 27 900, ঠিক আছে? Yes, yes miss. miss হুম, yes miss ঠিক আছে মিস। আচ্ছা। এরপরে হচ্ছে অনারিং ওয়ারেন্টি লায়াবিলিটি, এটার জার্নাল আমরা কিভাবে দিই? miss warranty liability debit repair parts credit হ্যাঁ, তা কতগুলো দিয়েছে তারা ক্লেম, মানে কতগুলো দিতে বলেছে, কতগুলো অনার হয়েছে? 15 ইউনিটের 1,000, এই যে, বুঝতে পেরেছো? ইয়েস yes ম্যাম miss তো 1,000 ইন্টু 15, মাছ 15,000 15,000 repair parts credit 15,000. Okay, so this is how you have to give the honoring 1,000 claims journal এবং estimated warranty journal দিলাম। এখন নাম্বার বি তে কিন্তু দেখো কি বলেছে, ডিটারমিন the estimated warranty liability at December 31 for the unit sold in November and December. এখানে বলেছে শুধু এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিটা বের করতে, কোনো জার্নাল বা কিছু কিন্তু দিতে বলে নাই। এখন দেখো অলরেডি 1,000-এর ওয়ারেন্টি অনার, মানে আমরা ওয়ারেন্টি ক্লেমটাকে অনার করেছি। কেন? কারণ আমাদের ডিফেক্টিভ কিন্তু অ্যাকচুয়ালি ডিফেক্টিভ হয়েছিল কিন্তু 500 এবং 500 ইউনিটস 2 মাসে, ঠিক আছে? দ্যাটস ওয়াই দুটা মিলে 1,000 ইউনিটস এর জন্য আমরা ওয়ারেন্টি ক্লেম দিয়েছি। কিন্তু এখন আমার এস্টিমেট করা হয়েছে 1,860। 1,860 এর মধ্যে অলরেডি যদি 1,000 ইউনিটস এর ক্লেম আমরা দিয়ে থাকি বা মিটিগেট করে থাকি, তো আরো কতগুলা ক্লেমের টাকা আমাদেরকে দিতে হবে বলো তো? 860 860। সো ইউ হ্যাভ টু, মানে এটা এখানে জাস্ট তোমাকে একটা মানে ক্যালকুলেট করতে হবে। দেয়ার ইজ নো নিড টু শো দ্য জার্নাল এন্ট্রি। তুমি দেখাবা যে তোমার অ্যাকচুয়ালি ইউনিট সোল্ড হয়েছে নভেম্বর ডিসেম্বরে এইটা, এবং সেখান থেকে তুমি 1,860 ইউনিটস হচ্ছে এস্টিমেট করেছো অ্যাজ ওয়ারেন্টি, যেটার মধ্যে অ্যাকচুয়ালি তোমার ডিফেক্টিভ এসেছে 1,000 ইউনিটস, অ্যাকচুয়ালি ক্লেম এসেছে। এবং আউটস্ট্যান্ডিং আছে কত? আউটস্ট্যান্ডিং আছে অ্যারাউন্ড 860। তোমার এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটির অ্যামাউন্টটা হবে একশো 60 ইন্টু 15, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? Yes, miss. ইয়েস ম্যাম ওকে, নাও দ্য এন্ট্রি টু রেকর্ড অনারিং 500 ওয়ারেন্টি কন্ট্রাক্টস, আবার পুরোনো জার্নাল কি হবে? অনার করছে, ওয়ারেন্টি warranty লাইবিলিটি liability debit repair parts credit ইয়েস, ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট আর রিপেয়ারিং ক্রেডিট। ঠিক আছে? বুঝতে পারছো? ম্যাম Okay, so this is how you have to do this math, do this, respond to this case. ঠিক আছে? আচ্ছা, তো আমরা ওয়ারেন্টি লায়াবিলিটি যে প্রবলেম গুলা দেখলাম, so we understand যে এই চ্যাপ্টারটা is very easy and a very short chapter, but কিছু কিছু কনফিউজিং পার্ট আছে, সেই পার্ট গুলো যদি ভালো করে বুঝতে পারো then there will be no problem, you can answer any question. ঠিক আছে? ওই পার্ট গুলো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, অ্যান্ড তোমাদের অ্যাসাইনমেন্টে প্র্যাকটিস ম্যাথস নাম্বার গুলো দেওয়া আছে, ওগুলা করে সাবমিট করে ফেলবা, ঠিক আছে? ওকে okay ম্যাম miss Yes, ma'am. ওকে।
আজকের ক্লাসে এই পর্যন্তই। এই চ্যাপ্টারের হাইলাইটিং পয়েন্ট গুলো আছে আমরা একটু দেখে নিব, ঠিক আছে? তো সেলস ট্যাক্স আছে, ইন্টারেস্ট পেয়েবল আছে, এট দ্য সেম টাইম কন্টিনজেন্ট লায়াবিলিটি, প্রোডাক্ট পয়েন্ট এগুলো আছে। এই চ্যাপ্টার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে পেরোল ট্যাক্সেস, তো সরি পেরোল অ্যাকাউন্টিং। সো পেরোল অ্যাকাউন্টিংটা ভেরি সিম্পল, এখানে আহামরি কিছু নাই, এই জন্য এটাকে আমি আর ইনক্লুড করছি না। এখানে জাস্ট তোমার আর্নিং থেকে তোমার কোথায় কোথায় কোন টাকাটা ডিডাক্ট সেটা দেখানো হয়েছে, এবং at the same time this is for USA tax according to USA payroll system. তো আমরা যখন ট্যাক্স অ্যাকাউন্টিংটা পড়বো, ফর এক্সাম্পল প্রবাবলি নেক্সট সেমেস্টারে তোমরা ট্যাক্স অ্যাকাউন্টিং পড়বা, সেখানে এগুলো ডিটেলস তোমরা পড়তে পারবা বাংলাদেশি সিস্টেমে, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু see this, okay? ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। সো এই চ্যাপ্টারে আর যে জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা হলো রেশিওটা। তোমরা কি এর আগে কখনো রেশিও করেছো? ইয়েস মিস, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টে করছি। ইয়েস। তো এখানে জাস্ট দুইটা রেশিও আছে, জাস্ট কারেন্ট লায়াবিলিটি ক্যালকুলেট করার, কিন্তু তোমরা আগেও করেছো কারেন্ট রেশিও অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করে এবং কারেন্ট রেশিও করেছো না? ইয়েস ইয়েস ম্যাম। মিস। তো এখানে দুইটা রেশিও আছে, ওটা একটু দেখে নিও, দ্যাটস ইট। ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি বলো তো? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে নর্মালি আমরা ডে টু ডে কাজ করতে পারি, এর জন্য এটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এবং আমাদের কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকে সেটাই আমরা নর্মালি আমাদের ডে টু ডে কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, রেসপন্স প্লিজ। হাসানুর বিনা এ, ওকে। আজওয়াদ আলভি, Present, ma'am. আশরাফ, মাহিয়া, Present Miss. Present, miss. Present, miss. আশরাফ আসছে? 1127. আচ্ছা, সাইমন, Present, ma'am. অলি, ইয়েস ম্যাম। মাহি, মিনহাজ মাহি, হাসিব, Present, ma'am. আচ্ছা, 1, Yes, Miss. 5, Present, miss. 7, প্রেজেন্ট মিস। 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, প্রেজেন্ট ম্যাম। 23, Present, ma'am. 25, প্রেজেন্ট ম্যাম। 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 5, Yes, ma'am. 30, 41, Present, ma'am. 45, 51, Present, ma'am. 53, Present, ma'am. 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Yes, ma'am. 69, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 89, প্রেজেন্ট মিস। 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. 101, Ma'am. 105, Present, ma'am. 109, Present, ma'am. 1, Yes, ma'am. 13, Yes, ma'am. 15, Present. 19, Present, ma'am. 21,
23, 25, Present, ma'am. 27, Present, ma'am. 29, Present, ma'am. 30, 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, Present, ma'am. 41, Present, ma'am. 43, Present, ma'am. 45. Yes, ma'am. Okay. মিস পেরোলটা কি বাদ দিয়েছেন নাকি আমরা দেখে নিব? পেরোলটা বাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Ma'am. হুম, 1-to-1 present. কে কত নাম কি? Ma'am, row 1-to-1. Tanisha. ঠিক আছে, see you next class, huh? So Sunday Assalamualaikum, ma'am. there will be makeup class. I'll let you know the